রোড ম্যাপটা ওই মিটিংয়ে ঘোষণা করা উচিত যে আমরা আসলে কি সংস্কার নিয়ে কাজ করব, নাকি আমরা অমর ডেটের মধ্যে এই কয় মাসের মধ্যে আমরা নির্বাচন দেবো। যদি দেখ ওই দিনই ডেট দিয়ে ফেলেন, যাতে কোনো কেউ একটা এজেন্ডা না পায় যে এই এজেন্ডা নিয়ে কালকে আন্দোলন হবে। মিটিং এ কিছু কথা আপোষে খুব সুন্দরভাবে মাসোয়ারা করা উচিত, যেটা আমি মনে করি এবং সহনশীলতার সাথে পজিটিভলি হিংসাত্মক ভাবে না যে পারস্পরিক বিষোদগার করার মতো কথাবার্তা না বলে পজিটিভলি সবার একসাথে বসা। অধিকাংশ সচেতন নাগরিক সমাজ কি চায়? এখন যদি আপনি অশিক্ষিত কিছু মানুষ যারা দেশ সম্পর্কে কিছু জানেই না, এদের কিছু মানুষকে এনে আন্দোলন করায় বলান যে সংখ্যাগরিষ্ঠ লোকজন চাচ্ছে এটা তো হবে না। তারা তো বুঝেই না একটা দেশের জন্য কি দরকার। এই একতা কতক্ষণ টিকবে? কালকে সকালবেলা পরশুদিন 4 দিন পরে পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, ঠিক দেখবেন জামাত বিএনপিকে গালি দিচ্ছে, বিএনপি জামাতকে দিচ্ছে, এনসিপি বিএনপিকে দিচ্ছে, আবার এনসিপিকে বিএনপি দিচ্ছে, পারস্পরিক দোষারোপ শুরু হয়ে যাবে। ওই ধরেন আমরা আমাদের একটা নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সবার মধ্যে একটা ঐক্য দরকার থাকা উচিত ছিল। আপনার যেখানে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেখানে আমরা পারস্পরিক ভাবে আমরা দোষারোপ করেই যাচ্ছি। এবং আপনি দেখেন, হ্যাঁ কিছু জায়গায় গলত আছে, যেমন কিছু ক্রিমিনাল ছিল যাদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়াটা আমি মনে করি মহাভারত অশুদ্ধের মতো আপনার অনেক বড় অপরাধ হয়েছে। কিছু টপ ক্রিমিনালদেরকে আমাদের ছেড়ে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। আজকে সেই ব্যক্তিগুলাকে মূল যে আমাদের মধ্যে বিভাজনটা অন্যতম কারণ তো এটাই, আমরা কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারিনি। না নেওয়ার কারণে আজকে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ঢুকে কিন্তু এই বিভাজনটা তৈরি করছে। পারস্পরিক যে একটা বিষোদগার করার যে একটা চর্চা, এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনি দেখবেন এই জুলাই অভ্যুত্থানের আগে আপনার সেনাবাহিনী, আমাদের বিএনপি, এনসিপি, তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামাত, সব দলগুলো ঐক্যবদ্ধ ছিল। আজকে দেখেন কেউ কারোর সাথে নাই, কেউ কারোর সাথে নাই। এবং আপনি খেয়াল করে দেখেন যে হ্যাঁ, এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এই গোপালগঞ্জের ঘটনাটা কিন্তু জীবনে ঘটতো না যদি এদের মধ্যে ঐক্য থাকতো। এবং আমরা যারা সত্যিকার অর্থে যারা আছি, আমাদের প্রত্যেকের উচিত সবার মধ্যে যাতে ঐক্যটা তৈরি হয় এ নিয়ে কথা বলা। এমন ভাবে কথা বলা উচিত না যেটার দ্বারা পারস্পরিক একটা সম্পর্ক খারাপ হবে। যেমন ধরেন আমি এখন চাইলে এনসিপি কে নিয়ে দুইটা খারাপ কথা বলতে পারি, বিএনপি কে নিয়ে দুইটা প্রশংসা করতে পারি, আবার বিএনপি কে নিয়ে খারাপ কথা বলতে পারি, এনসিপি কে নিয়ে প্রশংসা করতে পারি। এগুলো আমাদের এখন বন্ধ করতে হবে। এই মুহূর্তে আমাদের পজিটিভ কথা বলতে হবে। আমাদের এখন প্রত্যেকের কথার শুনতে হওয়া উচিত এরকম, এনসিপির ভালো ভূমিকা ছিল, আসুন আমরা তাদের দিকে একটু পজিটিভ হই। বিএনপির ভালো ভূমিকা ছিল, আসুন পজিটিভ হই। জামাত, তাদের ভালো ভূমিকা ছিল, একটু পজিটিভ হই। সেনাবাহিনী, তারাও ভূমিকা রাখছে, এখানে ভুল ত্রুটি থাকতে পারে, বাট তারপর তাদের ভূমিকা ছিল, আসুন আমরা একসাথে বসি, কথা বলি। সবাই একসাথে বসা উচিত। আমরা এখন আমাদের চিফ অ্যাডভাইজার, তিনি যেহেতু এখন সবচেয়ে বড় অভিভাবক, তিনি বয়সের ভারিতে তিনি অভিভাবক, তার পদাধিকার বলে তিনি অভিভাবক। তো উনি এবং বেগম খালেদা জিয়া, তাকে সাথে নিয়ে ওনারা দুইজন উপস্থিত থাকলেন। ম্যাডাম জিয়া যদি সে থাকতে পারেন ভালো, না থাকতে পারলে হয়তো বা তাকে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত করতে পারেন। এবং সেখানে সেনাপ্রধান, নেভি, নেভাল চিফ, এয়ারফোর্স চিফ, আমার বিএনপির সিনিয়র কয়েকজন নেতা, এনসিপির নেতা যারা আছে, বৈষম্যবিরোধী আন্দোলন যারা নেতা ছিল, জামাতের নেতা, ইসলামিক আন্দোলন, সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা হওয়া উচিত। সেখানে প্রত্যেকটা পার্টির প্রতিনিধি সবাইকে কথা না বলে, যেমন সেনাবাহিনীর তরফ থেকে সেনাপ্রধান কথা বললেন, বা আমাদের ডিফেন্স থেকে একজন কথা বললেন, আপনার এনসিপি থেকে একজন কথা বললেন, বিএনপি থেকে একজন কথা বললেন, জামাত থেকে একজন কথা বললেন, সব। এবং ছোট ছোট গুরুত্বপূর্ণ দল যেগুলো, কারণ বাংলাদেশের দলের সঙ্গে এখন 40-50 হয়ে গেছে, এখন এই প্রত্যেকটা দলকে দিয়ে তো কথা বলে লাভ নাই। গুরুত্বপূর্ণ যে দলগুলো যাদের ভূমিকাটা মাঠে অ্যাক্টিভলি ছিল, এদের সবাইকে অ্যালাইন্ড হয়ে দেন আমার মনে হয় একটা সুন্দর একটা পরিকল্পনা তৈরি করা উচিত, এবং নির্বাচনের রোড ম্যাপটা ওই মিটিংয়ে ঘোষণা করা উচিত যে আমরা আসলে কি সংস্কার নিয়ে কাজ করব, নাকি আমরা অমর ডেটের মধ্যে এই কয় মাসের মধ্যে আমরা নির্বাচন দেবো। যদি দেখ ওই দিনই ডেট দিয়ে ফেলেন, যাতে কোনো কেউ একটা এজেন্ডা না পায় যে এই এজেন্ডা নিয়ে কালকে আন্দোলন হবে। সেফর ধরেন বিএনপি বললো আমি নির্বাচন চাই, জামাত বা এনসিপি বললো নির্বাচন চাই না, ওইখানে সিদ্ধান্ত নেন
ওইখানে আপনার পারস্পরিক কনভিন্স করেন, কিন্তু আপনার বের হয়ে যে পরে আপনি হয়তো কোনো একটা সিদ্ধান্ত মন মতো হইলো না, তখন আপনার বিরোধিতা করলেন, কারণ শর্ত থাকবে আমরা আজকে যে সিদ্ধান্তে যাই সবাই এটাকে মেনে নেব। দরকার সারা দিন করেন, একটা না ওখানে বৈঠক করতে থাকেন, আপনি তো ঐক্যমতে আসতেই হবে। এবং সেখানে তো সিদ্ধান্তটা সরকারই দিবে, তাই না? সিদ্ধান্তটা তো কিন্তু এখানে হিপোক্রেসিটা করা ঠিক হবে না। যেমন এখানে কি ধরনের হিপোক্রেসি হচ্ছে দেখেন, পলিটিক্যাল দল যদি চিন্তা করে আমি ওই যে তাল গাছটা আমার, যাই যা হোক আমার নির্বাচন লাগবেই, আবার যদি এনসিপি মনে করে নির্বাচন দেওয়া যাবেই না, দিলে তো আমার লস। আপনি যদি ব্যক্তিগত পলিটিক্যাল পার্টির বেনিফিটটা চিন্তা করেন, তাহলে তো ঐক্যমতে আসতে পারবেন না। এনসিপি কেও ছাড় দিতে হবে, বিএনপি কে ছাড় দিতে হবে, জামাতকে ছাড় দিতে হবে, সেনা প্রধান তাদেরকেও এখানে, সেনা প্রধানেরও এখানে বক্তব্যে আমি মনে করি একটা আশ্বাস থাকতে হবে, প্রমিস থাকতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গাগুলোতে আমরা ভালো ভূমিকা রাখবো, অতীতে যা হয়েছে আমরা হয়তো বুঝে উঠতে পারিনি। আর এটা ঠিক, একটা সরকার যখন একদম 5ই আগস্ট যখন সরকার গঠন করে, ওই মুহূর্তে যে দেশের যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতিতে আসলে এককভাবে কোন একটা প্রতিষ্ঠানকে দায়ী করা ডিফিকাল্ট, কারণ তখন অনেক কিছু কিন্তু আপনার কন্ট্রোলে আসে নাই। এই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো না যে উনি কেন এটা করেন নাই, হয়তো কিছুটাকে উনি ব্যর্থ হতে পারেন, কারণ তখন মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা তারা অনেকেই তখন স্টেবল হন নাই, কারণ উপদেষ্টাদের অধীনস্থ সচিব তারা তাদের বিশ্বস্ত লোক ছিল না, সেনাপ্রধান তার আশেপাশের বাকি জেনারেলরা তার সাথে অ্যালাইন্ড, আমরা গ্যারান্টি দিতে পাই না। তিনি হয়তো তার জায়গায় সৎ, কিন্তু তার আশেপাশে যারা আছেন তারা তার প্রতি কতটুকু লয়াল ছিল একমাত্র তিনি জানেন, তাই না? সো তার পক্ষে অনেক কঠিন ডিসিশন নেওয়া হয়তো বা সহজ ছিল না। হয়তো আমি অ্যাপয়েন্টলি চিন্তা করি কেন সেনাপ্রধান এটা করলো না, কিন্তু রিয়েলিটি এটা উনি জানেন কেন উনি কেন কি করেন নাই। তো আমার মনে হয় একটা ক্লোজ ডোর মিটিং এ কিছু কথা আপোষে খুব সুন্দরভাবে মানে মাশওয়ারা করা উচিত, যেটা আমি মনে করি এবং সহনশীলতার সাথে পজিটিভলি, মানে হিংসাত্মক ভাবে না, যে পারস্পরিক বিষোদগার করার মতো কথাবার্তা না বলে পজিটিভলি সবার একসাথে বসা উচিত। যদি ইন্টেনশন আপনার আপনার মন মানসিকতা যদি ঠিক না থাকে, এটা যদি আপনার একটা আইওয়াশ হয়ে থাকে, এই বৈঠকের তো কোনো মানে ইমপ্যাক্ট থাকবে না। যখনই ডক্টর ইউনূসের যেমন ধরেন আমি একটু সরি ইন্টারাপ্ট করি, যেমন ধরেন এখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বা ধরেন কথা হয়তো আসিফ নজরুল, তিনি চিন্তা করলেন আমরা এই আমাদের রোড ম্যাপ, এই রোড ম্যাপের আন্ডারে আমরা বিএনপি কে ম্যানেজ করবো, জামাতকে ম্যানেজ করবো, সবাইকে ম্যানেজ করবো। তার মানে তিনি তার রোড ম্যাপ আগে তৈরি করে রাখছেন, তাহলে এই আলোচনার তো কোনো মানে নাই। আলোচনা হতে হবে এমন যে আলোচনার পরে সিদ্ধান্ত হবে। আপনি কি চাচ্ছেন এইটাকে আলোচনার পূর্বে সেট করে রাখাটা হিপোক্রেসি হবে এক ধরনের। এখানে সবাই মানে আপনার 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 গোল থাকবে দেশের শান্তি, ওই একটা গোলকে সামনে রেখে যে আমার যে করে হোক দেশের জনগণ মেজরিটি কি চায়, দেশের আমাদের মানে আরেকটা ব্যাপার আছে এখানে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বিষয়টা চিন্তা করতে হবে। যেমন ধরেন বাংলাদেশে এখন 18 কোটি জনগণের মধ্যে আপনার এই যে দেশের পলিটিক্স, দেশের ভালো মন্দ বুঝে কতজন, ধরেন 2 থেকে 3 কোটি মানুষ, বাকি 10 কোটির উপরে মানুষ এরা কিন্তু অনেক কিছু জানে না, বুঝে না, এরা কিন্তু জোয়ারে চলে, তাই না? অনেকে কিন্তু অনেক কিছু জানে না। এখন আমার এখানে খেয়াল করতে হবে আমার দেশের সচেতন নাগরিক সমাজ, অধিকাংশ সচেতন নাগরিক সমাজ কি চায়। এখন যদি আপনি অশিক্ষিত মানে কিছু মানুষ যারা দেশ সম্পর্কে কিছু জানেই না, এদের কিছু মানুষকে এনে আন্দোলন করায় বলান যে সংখ্যাগরিষ্ঠ লোকজন চাচ্ছে এটা, এটা তো হবে না, তারা তো বুঝেই না একটা দেশের জন্য কি দরকার। তো আমাদের দেশের গ্রেটার ইন্টারেস্টে যেটা দরকার সেইটার দিকে আমাদের অ্যালাইনমেন্টে যেতে হবে, ওইটাকে গোল ধরে তারপরে মিটিং এ বসবো, বসে ওইখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো যে দেখেন আমাদের দেশের স্বার্থে এটা করতে হবে। আমরা যখনই দেখি যে ডক্টর ইউনূস কোনো একটা সংকটের মধ্যে পড়ে, যেমন গত কয়েকদিন থেকে 16ই জুলাই থেকে যদি আমরা চিন্তা করি যে গোপালগঞ্জের ঘটনা, তারপরে চট্টগ্রামের ঘটনা, আবার এই ঘটনা গত 2-3 দিন আগে যে মাইলস্টোনের ঘটনা, এই সংকটের মধ্যে এবং এনসিপি 2 দিনের জন্য মনে হয় ঢাকায় এসেছে, এই ফাঁকে কিন্তু মানে ডক্টর ইউনূস বৈঠক করেছেন। তো আপনার কি মনে হয় যে ওনার, অনেকেই বলে থাকেন যে ওনার যখন গদি নিয়ে নড়চড় শুরু হয় তখন উনি সবাইকে ডাকেন, বিশেষ করে বিএনপি কে ডাকেন? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এটাকে এই অ্যাকচুয়ালি কি মানে আপনার যে কোনো অ্যাজাম্পশন তৈরি হয়তো কতগুলো ফ্যাক্টরস এর উপর ভিত্তি করে, এটা তার আপনার উনি মানে কি বলা যায় ঘুম থেকে উঠে উনি অ্যাজাম্পশন করেননি,
বা আমরা জনগণ করি না। জনগণের এই অ্যাজাম্পশনটা হওয়ার একটা যৌক্তিক কারণ আছে। কারণ হলো নর্মালি শান্তিকালীন সময়ে, যেমন আমরা সেনাবাহিনী কি করি, শান্তিকালীন সময় যুদ্ধ নাই তাও কিন্তু আমরা প্রশিক্ষণ করি। কেন? কারণ হচ্ছে যে আমাদের এক্সারসাইজ করি এই জন্য, যাতে যুদ্ধ লেগে গেলে আমরা তখন মোকাবেলা করতে পারি। এই জন্যই তো আমরা শান্তিকালীন সময় আমরা বিভিন্ন মহড়া এটা ওটা অনেক কিছু করি, যুদ্ধ না থাকলেও। তো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কিন্তু শান্তিকালীন সময়েও তাকে কিন্তু অনেক কি বলা যায় যে আনফরসিন কিছু বিষয় চিন্তা করতে হবে, যে কি কি অঘটন ঘটতে পারে, কি কি ক্রাইসিস হইতে পারে। এই জিনিসগুলো কিন্তু ওনার চিন্তা ভাবনা করে তাকে কিছু করা উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে কি হয়, যখনই একটা ক্রাইসিস হয় তখনই তিনি কল করেন। তার মানে মানুষ তো এটা থেকে ভাবতে শুরু করবে যে উনি আসলে আমাদেরকে ব্যবহার করছেন, ওনার উদ্দেশ্য তার স্বার্থে আমাদেরকে ডাকা। উনি বিপাকে না পড়লে আমাদেরকে আসলে চান না। উনি যদি পারতেন তাহলে একাই সবকিছু কন্ট্রোল করতেন।